গেলি মনি? স্বর্গে যাচ্ছি আমি, স্বর্গে। যেটা তোমার কলেজ, মানে এটা থেকে আমি কোনোভাবেই আমার নতুন মানে একদম নর্মাল স্কুলে যেরকম চশমা পরে একটা বিচ্ছিরি মতো সেজে চলে যেতাম, সেরকম কি আর হবে না? আমি বাড়িতে এসে মায়ের কাছে খুব কেঁদেছি যে এরম এরম করছে, আমার কলেজটা আমার আর ন্যাচারাল নর্মাল জায়গা থাকবে না। তো মা বলছে, ওরে পাগলি, এটা তোর অ্যাচিভমেন্ট, তুই ভালো কাজ করেছিস, সেটা তোর, তারা তো বুঝতে পারে না, একদিন দুদিন ক্লাস কর, তারা আবার নর্মাল। এখন সবাই নর্মাল, সবাই বন্ধ হয়ে গেছে। ছোটবেলায় তোমার কেমন গেছে? বেশিরভাগটাই বাসন মেজে গেছে, কারণ আমি প্রচন্ড ভালো এখনো মানে ভীষণ বাসন মাজতে পছন্দ করি। মানে এটা খুবই অদ্ভুত, কিন্তু আমাকে যারা পার্সোনালি চেনে, মানে আমার রিলেটিভসরা, তারা জানবে। এবং একটা দুটো জায়গায় ওটা আমি বলেওছি, তারা প্রচন্ডই অবাক হয়েছে, কেউ বিশ্বাস করতে চায়নি আমাকে। সিরিয়াল আমাকে অনেক কিছু দিয়েছে, মিত্তির বাড়ি একটা সম্পূর্ণ অন্য জীবন দর্শন দিয়েছে। সিরিয়াল না একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি। আমরা সেটেই টেকনিশিয়ানস সবাইকে মিলিয়ে, আর্টিস্ট টেকনিশিয়ানস সবাইকে মিলিয়েই হয়তো 85 লোকজন, এবং সেটা তাদের রুটি রুচি, এটা আমাদেরও রুটি রুচি। একটা শো আসা মানে, একটা শো লঞ্চ করা মানে সবাই, মানে প্রায় 100-150 লোকজন, তাদের আনন্দের দিন, তাদের নতুন কাজ। আমাদের এটাও মাথায় রাখতে হয় যে আমাদের জন্য কোনোভাবেই শরীর খারাপ না হয়ে যায়। একদম মানে আমাদের জন্য যেন 2 ঘন্টাও মানে ফ্লোরের সময় নষ্ট না হয়, কারণ প্রচুর প্রচুর টাকা লগ্নি হয়। ইফ ইউ হ্যাভ টু প্লে আ ক্যারেক্টার, সবার প্রথমে ইউ হ্যাভ টু রিড অ্যান্ড লার্ন লিটারেচার। তো তুমি যদি ভালো গল্পই না পড়ো, ভালো চরিত্রই না অবজার্ভ করার ক্ষমতা রাখো, তাহলে তুমি তোমার স্ক্রিপ্টের চরিত্রকে অবজার্ভ করে তুমি অভিনয় করবে কি করে? তো লাইফে প্রেম এসেছে? আমার মা যদি এখানে থাকতো না, আমার মা বলতো অত অকাত নেই ওর, প্রেম করার একটা বেসিক যোগ্যতা লাগে। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। সবাইকে অনেক স্বাগত আজকের আমাদের এপিসোডে। কে আছে আজকে আমার সাথে? আমার সাথে রয়েছে ইন্দুবালা ভাতের হোটেলের নায়িকা। না, 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 যেটা ভাবছেন সেটা নয় কিন্তু। অর্থাৎ কিছুদিন আগে একটা সিরিয়াল শেষ হয়েছে নামি চ্যানেলের, মিত্তির বাড়ি। রয়েছে পারিজাত চৌধুরী আমার সাথে। এতদিন আপনারা দেখেছেন আমার সাথে যারা এসেছে তারা খুব অনেক সিনিয়র লোকেরা। আজকে আমার শোতে রয়েছে ছোট্ট সদস্য, সদস্য বললে ভুল, কলিগ, বোনের মতো পারিজাত রয়েছে। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। তো সবে স্কুল শেষ করে কলেজে উঠেছে। ১ বছর হয়েছে তাই? হ্যাঁ, তো 1 বছরও নয়, 6 মাস। ৬ মাস হয়েছে। তো এই যে ছোটবেলা থেকে তুমি চাইল্ড আর্টিস্ট ছিলে, তার একটা জার্নি একটু যদি আমাদেরকে বলো। হ্যাঁ, তখন আসলে আমি খেলতে যেতাম, মানে টু বি ভেরি প্রেসাইজ। কারণ আম, আমার প্রথম মানে অভিনয় করা, মানে প্রথম ক্যামেরার সামনে আসা, আমার মায়ের একটা ফোক ব্যান্ড আছে, মন ফকিরা। তো আমার মায়ের গুরুজি রাজকুমার রায়ের একটা মিউজিক ভিডিও উনি করছিলেন, যে রাতে মোর দুয়ার গলি গানটা নিয়ে। তো আমি এমনি গেছি ওনার বাড়িতে, এমনি সবসময় আমি মায়ের সাথে সাথে সব জায়গায় যেতাম। তো ওনার বাড়িতে গেছি, উনি বললেন যে মিঠুদি, আমি এরকম একটা মিউজিক ভিডিও করছি, তো আপনি যদি অ্যালাউ করেন তাহলে বিনি, আমার ডাকনাম বিনি, তো বিনিকে আমি একটু নিতে পারবো ছোট্ট একটা পার্টের জন্য? ও বলে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, যা পারো করো। তো সেই সূত্রে ওই মিউজিক ভিডিওটা করা। এবার তখন আমার কি 6-7 বছর বয়স। তো তার কিছুদিন পরে কমল জেঠুর সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক, আমাদের পারিবারিক একটা সম্পর্ক। তো কমল জেঠু আমাদের বাড়িতে আসেন, কমলেশ্বর মুখার্জি, এবং যা হয় আর কি টিপিক্যাল ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলিতে, যে এই দেখো বিনি এইসব করেছে, কি পাকা পাকা এক্সপ্রেশন দিয়েছে দেখো। তো কমল জেঠু মানে হাসতে ছোটবেলা হাসতে, থেকেই কি একটু আরকি এরকম হুম, ভীষণ, মানে সব করব, সব মানে অ্যাক্টিং জানবো। এর প্রতি একটা নেশা রয়েছে? হ্যাঁ, এবার সেটা না মানে গ্র্যাজুয়ালি এসেছে। এবার মানে এটা বলা খুবই ভুল হবে যে 7 বছর বা 8 বছর বয়সেই আমি সব মানে আমার ওই ভালো লাগাটা তৈরি হয়েছিল। আমি করতে করতে জেনেছি, আমি করতে করতে শিখেছি। তো মানে আমি যেমন ছোটবেলা থেকে নাচ শিখতাম, তো সেই সূত্রেই অভিনয়ের মধ্যে মানে কোনো একটা ভাবে জড়িয়ে পড়া। এবং করতে করতে আমার এতই ভালো লেগে গেছিল যে মানে ইট বিকেম মাই ইকিগাই। নাও আই কান্ট লিভ উইদাউট ইট। তো সেই সূত্রে কমল জেঠু বললো যে ঠিক আছে, তুই তো আহ, এত পাকা বুড়ি হয়েছিস,
রিনাদি মানে অপর্ণা সেন একটা ছবি করছেন আরশিনগর। তো আমি তোর বাবাকে বলছি যদি তোর বাবা আলো করে। তো আমি তো বাবাকে কি বললাম, এটা হ্যাঁ বলতেই হবে কিন্তু তোমাকে, নয়তো গলা টিপে রেখে দেবো তোমাকে। তো আম, বাবা বললো হ্যাঁ, রিনাদির ছবি কেন করবে না, কারণ বাবাও রিনা মাসির সাথে বেশ কিছু কাজ করেছিল বাবা গয়নার তাহলে কি বাক্স। করতো? আমার বাবা প্রফেসর, আচ্ছা। বাংলার শ্রীরামপুর কলেজেরই প্রফেসর। কিন্তু বাবার মানে একদম মানে বাবার স্টুডেন্ট লাইফ থেকে বাবা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, কারণ বাবা গান লেখেন, স্ক্রিপ্ট লেখেন, সেটা বাবার পছন্দের জায়গা আর কি। খুব রেয়ার, মানে একটা দুটো যখন খুব ইচ্ছে করে তখন করেন। তো সেই সূত্রে চোখের বালি, আহ গয়নার বাক্স, এরম নানান খুব একটা দুটো কিছু কাজের সাথে বাবা ভীষণভাবেই জড়িত ছিলেন, কারণ চোখের বালিতে বাবা অ্যাসিস্ট করতেন ও, বাহ। ঋতুপর্ণ ঘোষকে, এবং রিসার্চ টিমে ছিলেন আর কি। বাহ। তো আর গয়নার বাক্সে বাবা একটা গান লেখেন। তো সেই সূত্রে কমল জিটুর সাথেও সেই সূত্রে পরিচয়, কমল জিটুর সাথেও বেশ কিছু কাজ করেছিলেন। তো বলে যে হ্যাঁ করুক, রিনাদির ছবি এমনি যাক না, কতটা কি পারবে সেটা তো জানি না। তো আমি গেলাম অডিশন দিতে। অডিশন দিতে যাচ্ছে, একটা বিশাল একটা ব্যাপার এসভিএফ অফিসে, তখন আগের এসভিএফ অফিসটা ছিল। হুম। তো সেখানে গিয়ে অডিশন দিলাম। তো রিনা মাসি বললো যে, রিনা মাসি তো বাবাকে দেখে অবাক হয়ে গেছিল যে বাবা হঠাৎ করে মেয়েকে নিয়ে চলে এসেছে। বলছে, ভাস্কর তোর মেয়ে হয়ে গেছে এত বড়। নিয়ে তারপর অডিশন দিলাম। অডিশন দিয়ে রিনা মাসি বললো যে খুব ভালো হয়েছে, কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে খুঁজছি, তার সামনের দুটো দাঁত পড়ে গেছে। তখন আমি বলি, তখন বাবা ছিল না ঘরের ভেতর। তো আমি তখন বললাম যে কোনো অসুবিধা নেই, আমরা তো সামনের দুটো দাঁত এমনি নড়ছে, আমি ডাক্তারের কাছে কি তুলে দেবো, তোমার আর কি চাই বলো, সব করে নেবো। মানে তখন রিনা মাসি বলছে যে এটা কে, এটা কে এসে গেছে আমার অফিসে, মানে ইয়েতে। বললো যে না না, বুঝতে পেরে গেছি তুই করবি এটা, ঠিক আছে আমি রং, তোকে দাঁত তুলতে হবে না, আমার যদি খুব প্রয়োজন হয় আমি কালো রং করে নেবো। তো আফটার অল দাঁতটা তুলতে হয়নি, বাট আমি আরশিনগর করলাম। আর তখন একটা ব্যাপার ছিল যে মানে রিনা মাসির ছবির ডেবিউ, এত বাচ্চা একটা মেয়ে, তো তখন তারপর দেব ইনস্ট্যান্টলি রয়েছে। দেব রয়েছে, অত ভালো একটা ভালো ভালো গল্প, একটা গল্প। কারণ রোমিও জুলিয়েটকে নিয়ে। হুম। তো সবকিছু মিলিয়ে তারপরে নানান কাজ করতে শুরু করি আর কি। তারপরে কমলজিটুর ক্ষত করলাম, আচ্ছা। বাহ। যার সূত্রে বুম্বা আঙ্কেলের সাথে পরিচয়, কারণ তখন আমি বুম্বা আঙ্কেলের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম। তখন আমি খুবই ছোট, তখন আমার 8-9 বছর বয়স। তো আহ, ক্ষত করলাম। তারপরে মহানায়ক বলে স্টার জলসায় একটা টেলিভিশন সিরিজ, ওটা ঠিক মেগা সিরিয়াল নয়, কারণ ওটা 100 এপিসোডের জন্যই একটা সিরিজ করা হয়েছিল। সেটাতে মুনমুন সেনের ছোটবেলা করেছি। উফ, কি আমার আমার মানে কি আমরা আনন্দ! শুনেছি যে তুমি মুনমুন সেনকে ভীষণ ভালোবাসো। প্রচন্ড ভালোবাসি। এবং আমি রাস বলে একটা ছবি করলাম রিসেন্টলি, রিসেন্টলি। তথাদার। তো আমি রাশের স্ক্রিপ্টটা পড়ার পরেই আমি তথাদাকে বললাম যে আমি একটা জিনিস করব, তুমি আমাকে না বলতে পারবে না, আর তুমি কিছু মনেও করবে না। তখন বলে হ্যাঁ বল কি করবি। আমি একটু মুনমুন সেনকে কপি করবো এটাতে। সবাই হাসতে হাসতে বলে যে হ্যাঁ আমরা তো চাই তুই সেটা করিস, তুই কর। তো সেই সূত্রে আহ, মানে আর আমি যখন মানে মহানায়কে যখন মুনমুন সেনের ছোটবেলা করি, তখন যে আমি এত কিছু জানতাম ওনার ব্যাপারে বা তা নয়, কিন্তু আম, মানে ওই চরিত্র, মানে আমি তখন কিছুই জানতাম না। তো আমি বীরসাদাকে জিজ্ঞেস করি যে আমি কি করব, সেটে গিয়ে আমি কি করব। ছোটবেলা থেকেই একটু ঢুঙি পিসি আর কি। তো তখন এরম টেনে টেনে কথা বলতাম, গুছিয়ে গুছিয়ে কথা বলতাম। তো আমাকে বীরসাদা বললো তুই যেরাম, তুই সেরামই থাক, কিচ্ছু করতে হবে না। তো তারপরে আমি যখন একটু বড় হলাম, মুনমুন সেনের ব্যাপারে যখন আরো জানলাম, ওনার পড়াশোনা, ওনার ক্যারিয়ার, তারপরে ওনাকে ভালোবাসতে শুরু করলাম। কিন্তু মুনমুন সেনের ছোটবেলার চরিত্রটা করার সময় আমি অত কিছু জানতাম না। আর আমি আমি খুব ছোটবেলা থেকেই এরম গোটা গোটা করে গুছিয়ে গুছিয়ে টেনে টেনে কথা বলতাম। তো আমি পরবাস বলে একটা ছবি করি মহানায়কের আগে। তো তখন নীলাদ্রি লাহিড়ীর ডিরেকশনে। তো সেখানে সম্পূর্ণা দিয়ে বাবা। হ্যাঁ সম্পূর্ণাদিও ছিল সেটাতে। আচ্ছা। সম্পূর্ণাদি আমার মা হয়েছিল, আর গল্পটা ছিল যে
বাবা মায়ের সম্পর্কের টানাপোড়েনটা কিভাবে মেয়েকে এফেক্ট করছে এবং দাদু দিদা সেটাতে কিভাবে যোগদান দিচ্ছেন। তো দাদুর চরিত্রে ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। তো সেই সূত্রে আমার ওনার সাথে কাজ করা আর কি। তো আম, উনি বলতেন যে তুমি তো খুব গুছিয়ে গুছিয়ে কথা বলো, তুমি তো খুব গোটা গোটা করে কথা বলো, তুমি যদি সব চরিত্রে এরকম ভাবে কথা বলো ভালো লাগবে না কিন্তু দেখতে। তো তখন উনি আমাকে ডায়ালগ থ্রোয়িং বা কিভাবে আরো প্রেসাইজ হওয়া যায়, এবং তখন উনি এতটাই গল্পের ছলে বলতেন যে বা, উম, তখন উনি যে মানে খুব কিছু শেখাচ্ছেন বা কিছু মানে বড় সড়ো কোনো অ্যাডভাইস দিচ্ছেন, সেটা তখন আমার মনে হতো না। তখন আমি এমনি গল্পের ছলে ওনার সাথে আড্ডা দিতে দিতে ওরকম শিখতাম। উনি চলে যাওয়ার পর আমি যখন একটু বড় হলাম, যখন ইন্দুবালা করলাম। আচ্ছা, ইন্দুবালাতে তো তোমার বাংলাদেশি অনেকটা টান লেগেছে, হুম। তো ওইটা কিভাবে শিখলে? ওটা খুব ইন্টারেস্টিংলি, কারণ মানে আমার 14 পুরুষের কেউ বাঙাল নয়, এবং মানে কেউই খুব একটা যে আমি যে খুব একটা বাংলাদেশে গিয়ে ওটা মানে আই হ্যাড নো আইডিয়া আর কি। তো আর আমার একটা খুব মানে ইয়ে আছে যে যা কিছুই আমাকে দেখবো, মানে যা কিছুই আমি দেখবো সেটা আমার শেখার খুব ইচ্ছে। তো উম, এরম মানে মহানায়কের টিমটা, দেবালয়দাও ছিল মহানায়কে। তো দেবালয়দা বললো যে এরম এই গল্পটা নিয়ে করছি, তো বাংলা ভাষা ইত্যাদি ইত্যাদি। বললো হ্যাঁ হ্যাঁ আমি শিখবো, আমি বাংলা ভাষা শিখবো। কি মিষ্টি করে কথা বলে ওটা, আমি ভিডিও টিডিওটা দেখেছি, আমার খুব ভালো, আমার খুব ভালো লাগে। জায়া হাসানকে দেখেছি আমি। তো আম, ওরম ইউটিউবের ভিডিও ঘেটে ঘেটে, তারপরে বাবার একজন দুজন বন্ধু ছিল যারা বাংলাদেশি, তাদের তাদেরকে ফোন করতাম, এমনি গল্প করতাম, কিছু বলতাম না যে এরকম শিখবো টিখবো, এমনি ফোন করে করে গল্প করতাম, কেমন আছো, ওই করে করেই শিখেছি। আর বেসিক ওদের একটা গ্রামার থাকে আর কি, যে কিছু কিছু জায়গায় ওদের একটা টান থাকে, কিছু কিছু ওয়ার্ড ওরা পাল্টে দেয়, নুনকে যেমন লবণ বলে। হুম। তো আবার না, এরকম ওখানে নানান কথা অনেকগুলো থাকে ডায়লগ সেগুলো। কিন্তু অনেক চেঞ্জেস, মানে ডায়ালেক্টটাতে আই হ্যাড টু ওয়ার্ক, কারণ আম, মানে চট্টগ্রামের সম্পূর্ণ অন্য একটা ভাষা, হুম, মানে ওটা বাংলা ভাষা মানে পুরো আলাদা পুরো ওটা। আলাদা। আবার এটা যেমন খুলনা জেলা, খুলনা হুম। জেলার টানটা পুরো আলাদা ছিল। তো আমাদের একটা ওয়ার্কশপ সেশন চলেছিল, আম, সোহিনী দিয়ে আমাদের ওয়ার্কশপ নিয়েছিলেন। তো সেইটাতে সোহিনী দিয়ে আমাকে অনেকটা হেল্প করেছিলেন। তারপর আমি ওই মানে আহ, মানে বাবার বন্ধুর সূত্রে বা লোকজন চেনা জানার সূত্রে আমি একটু মানে জেনেছিলাম যে খুলনা জেলায় এক্স্যাক্টলি কিভাবে কথা বলে। তো আমি যখন রিসেন্টলি হালুম করি, হালুমেরও বীরভূমের একটা পুরো অন্য ডায়ালেক্ট ছিল। তো ওইগুলো জেনে জেনে লোকজনদের সাথে কথা বলে বলে, তৃষাদি তৃষা নন্দী আমাদের টিমে ছিলেন, যিনি ডায়ালগসে অনেক হেল্প করেছেন, কথা বলায় অনেক হেল্প করেছেন, তাদের কথা শুনে মোস্টলি এটা পুরোটাই বাড়িতে মানে তৈরি হতে হয়েছিল আর কি। মানে পুরোটাই নিজের মানে দেখো, এখনকার দিন এখন অনেক প্রচুর সিরিজ আছে, অনেক ফিল্মস আছে যে বাংলা ভাষা নিয়ে বা অন্য কোনো ভাষা নিয়ে কথা বলছে, কিন্তু তাদের 5টা চরিত্র থাকলে 5জন 5 রকম ভাবে কথা বলছে। একদম। তো নিজে বেসিক তৈরি হওয়াটা বাড়িতে ছিল। তারপরে আমার, শুভশ্রীদির, দেবদত্তর, তারপর আরো অনেকে ছিল, প্রতীকদা, সুহদ্রদা, আরো অনেকে ছিল, তাদের সাথে ওই জেল হওয়াটা। কারণ স্পেশালি আমার আর শুভশ্রীদির আমরা প্রচুর ওয়ার্কশপস করেছি, কারণ মানে একটা তো বেসিক ম্যানারিজম লাগবে, যে আমি হুম। ছোটবেলা মানে ধরো আমি 2 বছর আগে যেটা করি, ধরো আমি আমি খুব নোখ খাই, মানে সাপোজ কেউ ধরো খুব নোখ খায়, তো সে তো বড় হয়ে গিয়ে তো হঠাৎ করে সে তো পাল্টে ফেলতে পারবে না তার সেই ম্যানারিজম গুলো, বা খুব পিটপিট করে কেউ ধরো, সাপোজ আমি হুম। বলছি, তো বড় হয়ে গিয়ে কি খুব সেটা পাল্টে যাবে? তো বেসিক কিছু ম্যানারিজম আমরা তৈরি করেছিলাম কল্লোলদা, দেবলয়দা সবার সাথে কথা বলে, যে এই এই বিষয়গুলো, এইটা এই একটা চরিত্র, এই বিষয়গুলো থেকে যাবে। তো সেইগুলো লাকিলি দ্যাট ওয়ার্কড। আমাদের ভাষাটা কতদিন অনেকটা ইয়ে লেগেছে করে। তোমাদের ওটা, মানে ওয়ার্কশপটা? 1 সপ্তাহ, মানে দেখো মানে উনিও খুব ব্যস্ত ছিলেন ওয়ার্কশপে, তো অতটা সময় মানে আমরা যতটা সময় দেওয়ার বাট খুব চেষ্টা হিট করেছিলাম। করেছিল সিরিজটা। হ্যাঁ হ্যাঁ তোমার ডায়লগ খুব হিট করেছে, হ্যাঁ। সেটা যদি একটু শোনাও। মনি, আরো অনেকগুলো ডায়লগ ছিল, কোথায় গেলি মনি,
স্বর্গে যাচ্ছি আমি, স্বর্গে। আর তখন না মানে একটা খুব মানে খুব খুব অন্যরকম একটা সময় গেছিল। মানে এখন যদি আমাকে বলে যে আম, আবার সেই ইন্দুবালা হবে, পার্ট টু। পার্ট টু এর মানে, বা আবার ওই ওই জায়গাটাতেই ফিরে যেতে হবে। ইন্দুবালার পার্ট টু কিভাবে হবে জানি না, কলমদাকে আরেকবার লিখতে হবে। মানে বড় হয়েছে তো একটু, তো অনেক কিছু পাল্টে গেছে, মানে নিজের মধ্যে অনেক কিছু পাল্টে গেছে, জীবন দর্শন সবকিছু মিলিয়ে। তো হ্যাঁ অবশ্যই মানে হয় না বলে কিছু নেই, আম, মানে করতে পারবো না বলে কিছু হয় না, কিন্তু অনেকটা আবার সেই জায়গাটায় ফিরে যেতে একটু কষ্ট হবে। কারণ পুরো বিষয়টা মানে তখন আমার 14 বছর বয়স। তো 14 বছরের সাথে 4 বছর পর 18 বছরের তো একটা ছোট্ট ডিফারেন্স তো থাকবেই। গলার 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 ডিফারেন্স, ভয়েস গলার ভয়েসের ডিফারেন্স। চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ, অনেকটাই। মানে আমি যখন মানে মিত্তির বাড়ি যখন করি, তখন 10 মাসেই আমার মানে যেহেতু অ্যাডোলেসেন্স যে পিরিয়ডটা হুম। আর কি, তো ইয়োর ভয়েস কিপস চেঞ্জিং। তো মিত্তির বাড়িতেই আমার প্রথম দিকের ভয়েস আর শেষের দিকের ভয়েস, আই ডিড ওয়ার্ক অন ইট, বাট অনেকটা অনেকটা তফাৎ। তো ছোটবেলায় তোমার কেমন গেছে? ছোটবেলাটা খুবই মজাদার। আর মানে ছোটবেলাটা গেছে মোস্ট মানে বলতে গেলে বেশিরভাগটাই বাসন মেজে গেছে। কারণ আমি প্রচন্ড ভালো এখনো মানে ভীষণ বাসন মাজতে পছন্দ করি। মানে এটা খুবই অদ্ভুত, কিন্তু আমাকে যারা পার্সোনালি চেনে মানে আমার রিলেটিভসরা, তারা জানবে। এবং একটা দুটো জায়গায় ওটা আমি বলেওছি, তারা প্রচন্ডই অবাক হয়েছে, কেউ বিশ্বাস করতে চায়নি আমাকে। কিন্তু ছোটবেলায় মানে ধরো তখন আমি ক্লাস যে কত, মাও কি চাকরি করতো? না মায়ের আমি যেটা বললাম মায়ের একটা ফোক ব্যান্ড আছে, মা বাবা দুজনেরই মন ফকিরা। আর মায়ের ব্যবসা আছে, ব্যবসা ইন দ্য সেন্স শি ইজ এ ম্যানুফ্যাকচারার অফ সিল্ক অ্যান্ড তাসার শাড়িজ, সাজ ইন্ডিয়া ব্র্যান্ডটার নাম। তো আহ, খুব ইন্টারেস্টিং, মায়ের কাজটাও খুব ইন্টারেস্টিং। তো ছোটবেলা থেকে আমি দেখতাম যে মা, আমার ঠাকুমা, শিখা পিসি, ওরা সবাই রান্নাঘরে মানে প্রচুর টাইম মানে কাটাতো। প্রচুর টাইম কাটায়, আর নানান খুঁটিনাটি কুটকুট করে আওয়াজ হয়। তো আমার বরাবরের একটা ইয়ে ছিল যে কি করে, মানে আমার আমি ভীষণ না মানে বিস্ময় বালিকা আর কি, মানে প্রচন্ড আমার বিস্ময় মনে। তো ওরম যেতাম, গিয়ে দেখতাম যে কেউ বাসন মাজছে, কেউ রান্না করছে। তখন আমি খুবই ছোট, মানে খুবই ছোট ইন দ্য সেন্স ক্লাস 2-3-তে পড়ি বা 3-4-এ পড়ি। তো তো আমার মনে হলো যে ঠিক আছে, ওরা করছে, আমি কেন করব না, আমারও তো করার একটা মানে রেসপন্সিবিলিটি এটা আমার। তো আর আমার ঠাকুমা হচ্ছে খুব মানে আগলে আগলে রাখবে, মানে কিছু করতে দেবে না, মানে রান্নাঘরে যাওয়া তো দূর, মানে আমি দুটো রুটির জায়গায় কেন একটা রুটি খেলাম সেটা নিয়েই টেনশন করতে শুরু করে দেবে। আর আমার ঠাকুমা আমাকে যেটা বারণ করবে করতে, আমি সেটাই করব। হুম, তো এরম বাসন মাজতাম যে বাহ খুব সুন্দর করে এরম করে স্কচ ব্রাইট আর ভিমবার দিয়ে খুব সুন্দর করে মাজছি। আর আমার ঠাকুমা স্কুল থেকে ফিরে আমাকে আমার মানে দুটো তিনটে বাসন আমাকে রাখতেই হবে, এঁঠো বাসন বা যা হয় আর কি, যেগুলো মাজতে হবে। তো আর আমার ঠাকুমা যে তখন রাধা পিসি বলে একজন ছিল, যে বাসন মেজে দিত আর কি, তো তাকে ফোন করে করে বলতো যে তুই তাড়াতাড়ি চলে আয়, বিনি এক্ষুনি স্কুল থেকে চলে আসবে, ও তারপরে সব বাসন নিয়ে বসে পড়বে, ও খাবে না, জামা কাপড় ছাড়বে না, ও খুব বদমাইশি করবে, তুই এক্ষুনি মেজে যা। আর আমি বাসন মানে স্কুল থেকে ফিরে যখন দেখতাম যে সব বাসন টাসন মাজা, আমি মানে প্রচন্ড রেগে যেতাম, মানে তুলকালাম করতাম যে কেন মাজা হয়েছে আমার জন্য, তো আমিও তো একটা বাচ্চা মেয়ে নাকি, আমার শখেরও তো কোনো দাম থাকতে পারে তোমাদের কাছে, তোমরা আমি যেটা চাই কেন তোমরা সবেতে না করো, দুটো বাসন তো আমার জন্য রেখে দিতে পারো নাকি। তো ওরম নিয়ে মাজা বাসনই আবার মাজতে বসতাম, এতটাই মানে জেদ আমার। আর স্কুলের জামা কাপড় কিছুই মানে ছাড়তাম না, মানে মোজা টোজা সবকিছু পরেই আমার একটা লাল রঙের এরকম একটা টুল ছিল, কারণ বেসিন অব্দি আমি পৌঁছতে পারতাম না। তার মানে স্কুল লাইফটা কেমন গেছে? স্কুল লাইফটা খুবই ভালো গেছে, স্কুল লাইফটা ইজ ওয়ান অফ মাই মানে মানে কি বলবো, আমার খুব মানে আমি টেকনো ইন্ডিয়ার স্টুডেন্ট। আমার যেহেতু বাড়ি শ্রীরামপুরে, আমার কোন্নগরের ব্রাঞ্চটা আমি পড়তাম। তো মানে হেড অফিস থেকে বা আমার প্রিন্সিপাল সবাই, মানে এমআরসি ম্যাম, এসআরসি স্যার, তারা প্রত্যেকেই আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করেছেন। এবং শুধু সাপোর্ট করেছেন ইন দ্য সেন্স মানে অ্যাটেন্ডেন্সের দিক দিয়ে তো বটেই, আমার কানেকশন তৈরি করা,
বা আম, মানে মডেলিংয়ের ইচ্ছেটা যে আমার খুব একটা ছিল বা আছে সেটা বলবো না, কিন্তু লিটল মিস ইন্ডিয়াতে মানে আমাকে হাতে ধরে নিয়ে যাওয়া বা ইয়েগুলো করা। এবং এখন আমি যখন বড় হয়ে গেছি, স্কুল থেকে এখনো ফোন করে বলে যে ওই লিটল মিস ইন্ডিয়াটা তো চলছে ভুবনেশ্বরে, হুম কেআইআইটির আন্ডারে একটা হয়, হুম তো ওটা চলছে, তো তুই যেহেতু ওখানে পার্টিসিপেট করছিস, ওখানে যেহেতু ইউ হ্যাভ র্যাঙ্কড আ সার্টেন টাইটেল, তুই এসে তোর যখন সুবিধা হবে ইউ ট্রেন আদার্স আর কি, বা ইউ মেন্টর আদার্স। স্কুল লাইফটা আমার ভীষণই মানে কি বলবো, মানে আই মিস দ্যাট নাও। কলেজ তখন কি মনে যাওয়া হতো হয়? তখন স্কুল লাইফে যখন মানে যখন স্কুল করতাম আর কি, তখন মনে হতো দূর বাবা, খালি কবে এরা, যে বড় হব, হ্যাঁ কবে যে বড় হব এই কবে যে এই কলেজে আর উঠবো। আর আরেকটা ব্যাপার ছিল যে তোমার ইউনিফর্ম পরতে একদম ভালোবাসতাম না। খালি আমি আমাদের যিনি কোঅর্ডিনেটর ছিলেন অনুব্রতা ম্যাম, তাকে গিয়ে আর চিঠি লিখতাম যে উম, আজকে তো চিলড্রেন্স ডে, আজকে তো এই ডে, আজকে তো ওই ডে, ম্যাম মানে কালকে মানে তার আগের দিন লিখতাম আর কি, প্লিজ যেন আমাদেরকে ইউনিফর্ম, কালারফুল ড্রেস কালারফুল ড্রেস। পরতে দেওয়া হয়। এবার মানে পরতাম হয়তো একটা জিন্স আর টপ বা নর্মাল জামা কাপড়ই পরতাম, কিন্তু ইউনিফর্মের বাদ দিয়ে দুদিকে দুটো ঝুঁটি বেঁধেই আসতাম, কিছুই যে হুম। বিশাল কিছু সাজতাম তা নয়। তো ইউনিফর্মের বাদ দিয়ে একটা কালারফুল ড্রেস পরে যাবো মানে বিশাল একটা ব্যাপার। তো কলেজ লাইফে এখন কলেজ কি যাওয়া হচ্ছে? কলেজ যাওয়া হচ্ছে যতটা মানে, হ্যাঁ তো মানে সেখানে গিয়ে যারা তোমার ফ্রেন্ডসরা রয়েছে বা প্রফেসররা, তারা যখন ফার্স্ট টাইম দেখেছে, কারণ একদমই সদ্য সিরিয়াল শেষ করেই মনে কলেজে হুম, না খুব ইন্টারেস্টিংলি মানে শ্রীরামপুর যেহেতু আমার শহর, আমি জন্মেছি, আমি বেড়ে উঠেছি, তো শ্রীরামপুর কলেজের সাথে আমি খুব ছোটবেলা থেকে জড়িত আর কি। যেহেতু বাবা ওখানকার বাবাও ছিল, প্রফেসর। এবার বাবার কলিগসরা এখন আমার প্রফেসর, কিন্তু তারা অলমোস্ট আমার কাকু জেঠু, ছোটবেলা থেকে দেখেছি যা হয় আর কি। তো একসাথে বেড়াতে গেছি, একসাথে পিকনিক করেছি। তো এবার এখন তাদেরকে স্যার বলতে খুব স্বাভাবিক হবে, এখন তাদেরকে স্যার বলতে হচ্ছে, কিছু ভুল করলে তারা বকে, খুব একটা যে বকে তা নয়, কিন্তু যাই হোক আর কি। তো মানে ওই ওই মানে ইটস মোর লাইক আ হোম, মানে কলেজের থেকেও মনে হয় যে শ্রীরামপুর কলেজ যাচ্ছে, ইটস মোর লাইক আ হোম। আচ্ছা, এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে মানে শ্রীরামপুর কলেজে তুমি পড়ছো, ধরো হয়তো এই যেটা বললে তুমি, তোমার যারা এখন স্যার হয়তো এমন বকাবকি করলে, হয়তো তো আমি তো স্টার হয়ে গেছি, তাহলে আমাকে কেন বকছে? না না, এটা করলে বরং আমার খুব দুঃখ হয়, এবং আমি বাড়িতে এসে একবার দুবার এরকম মানে আমার খুব মন খারাপ হয়েছে। আর আমি একটু মানে ইমোশনাল। হ্যাঁ একটু ইমোশনাল। তো মানে কেউ যদি আমাকে একটু মানে অন্যরকম ট্রিট করে ইন দ্য সেন্স, মানে ধরো ম্যাম বলছে বা প্রথম প্রথম হয়েছিল, এবার যে ফার্স্ট ডে অফ কলেজের আমাদের একটা অ্যাসেম্বলি হয়, হুম তো সেখানে গেছি, এবার সেখানে সবাই এরম হাত ধরতে চাইছে, হ্যান্ডশেক করছে, ছবি তুলছে। এবার সেটা আমার অবশ্যই ভীষণ ভালো লাগছে, কারণ দ্যাটস অলসো মাই হুম অ্যাচিভমেন্ট। কিন্তু আমার মনে হচ্ছে এটা তো আমার কলেজ, মানে এটা থেকে আমি কোনোভাবেই আমার নতুন মানে একদম নর্মাল স্কুলে যেরম মানে চশমা পরে এটা বিচ্ছিরি মতো সেজে চলে যেতাম, সেরম কি আর হবে না? আমি বাড়িতে এসে মায়ের কাছে খুব কেঁদেছি যে এরম এরম করছে, আমার কলেজটা আমার আর ন্যাচারাল নর্মাল জায়গা থাকবে না। তো মা বলছে ওরে পাগলি, এটা তোর অ্যাচিভমেন্ট, তো তুই ভালো কাজ করেছিস, সেটা তোর, তারা তো বুঝতে পারে না, একদিন দুদিন ক্লাস কর, তারা আবার নর্মাল, এখন সবাই নর্মাল, সবাই বন্ধু হয়ে গেছে। তো তোমার মিত্তির বাড়ির তো শেষ হয়েছে, তো তোমার রিসেন্ট কোনো সিরিয়ালস বা এরকম কিছু আসছে? দেখো সিরিয়াল ইজ আ মানে সিরিয়াল আমাকে অনেক কিছু দিয়েছে মিত্তির বাড়ি, মানে একটা সম্পূর্ণ অন্য জীবন দর্শন দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। কিন্তু সিরিয়াল না একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি সিরিয়াল একদমই করা, তাই। এবং বিইং আ ফেস অফ আ শো, সেটা আরো বড় রেসপন্সিবিলিটি। যে মানে আমরা সেটেই টেকনিশিয়ানস সবাইকে মিলিয়ে, আর্টিস্ট টেকনিশিয়ানস সবাইকে মিলিয়েই হয়তো 85 লোকজন, 80-90 হুম লোকজন কাজ করে শুধু সেটে। হুম আর অফিসেই হয়তো বসেন মানে ডিরেক্টোরিয়াল মানে ক্রিয়েটিভ ডিরেক্টর, মানে ক্রিয়েটিভ ডিরেকশনের যে যারা থাকে,
সেই ডিপার্টমেন্টে বা ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টে আরও যারা অফিসে বসেন, অ্যাকাউন্টসের লোকজন যারা হুম বসেন, হুম সবাইকে নিয়ে 100-150 লোকজন। তো এবং সেটা তাদের রুটি রুজি, এটা আমাদেরও রুটি রুজি। তো একটা শো আসা মানে, একটা শো লঞ্চ করা মানে সবাই মানে প্রায় 100-150 লোকজন, তাদের আনন্দের দিন, হুম তাদের নতুন কাজ। তো সেইটাকে দাঁড় করানো এবং বিইং আ ফেস অফ আ শো মানে আমাদের এটাও মাথায় রাখতে হয় যে আমাদের জন্য কোনোভাবেই শরীর খারাপ না হয়ে যায়। একদমই মানে তাই। আমাদের জন্য যেন 2 ঘন্টাও মানে ফ্লোরের সময় নষ্ট না হয়, কারণ প্রচুর প্রচুর টাকা লগ্নি হয় সেটাতে। ঠিক। তো আর তাছাড়া হচ্ছে যেদিনকেই শুট করছিস তার পরের দিনই হচ্ছে টেলিকাস্ট, হ্যাঁ, এটার একটা ব্যাপার মানে রয়েছে। ইভেন মানে আমাদের ছুটির বলে তো কিছুই কিছু থাকে হয় না। না, অনলি 14 সেকেন্ড ঘন্টা, সানডে। হ্যাঁ, অনলি সেকেন্ড সানডে। খুব যদি তোমার লাক খুলে যায় হুম তাহলে এভরি সানডে তোমরা ছুটি হুম পাও, সেটা খুব রেয়ার। খুব রেয়ার। তো মাসে একটা দিন ছুটি এবং 14 ঘন্টা করে শ্যুট, এবং টানা। টানা টানা, এবং ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট 100%। তার হুম। সাথে দর্শকের একটা রিয়াকশন। চাহিদা থাকে, একটা রিয়াকশন থাকে, সেইটাকে পাওয়া। তো একটা একটা বিশাল বড় মানে বলতে যতটা ইজি লাগে না, এটা করার সময় ততটাই নয়। মানে আমি যখন মিত্তির বাড়ি জয়েন করি, আমি মানে আই টুক ইট ভেরি লাইটলি, যে ঠিক আছে, এটা তো সিরিয়াল, অভিনয় তো করতে হবে, এটা তো আমার আনন্দের জায়গা, আমার তো ভালো লাগে অভিনয় করতে, আনন্দ করে করব, মিষ্টি করে, সুন্দর হবে, সব কিছু ভালো হবে। বাট মিত্তির বাড়ি যখন শুরু হয়, মানে আই নেভার রিয়েলি ফেসড হেট্রেড বিফোর মিত্তির বাড়ি, কারণ ইন্দুবালায় প্রচণ্ড ভালোবাসা, মানে হুম এতটা এক্সপেক্টই করিনি, ঠিক উল্টোটা। মানে আমি বরং মিত্তির বাড়ি শুরু করার সময় একটু এক্সপেকটেশন ছিল যে কিছু মানুষজন তো চেনে, হয়তো সেটা থাকবে আর কি। কিন্তু আবার ইন্দুবালার সময় ভেবেছিলাম যে ঠিক আছে, এটা তো একটা জাস্ট মজা হুম করে করেছি একটা হুম কাজ, ভালো, তারপর দিবালয়দার ডিরেকশন, সব কিছু মিলিয়ে ভালো হবেই। হিন্দুয়ালাতে এত ভালোবাসা, মিত্তির বাড়ি শুরু করার সময়তে দর্শকের একটা অন্য এক্সপেকটেশন ছিল, হুম একটা কম্প্যারিজন ছিল, যেটাতে উইচ আই কমপ্লিটলি অ্যাগ্রি। কারণ আমি যদি দর্শকের জায়গায় হতাম, আমিও যদি আমার কোনো একটা ফেভারিট শো যদি তার আগে থাকতো, তো আমার অবশ্যই একটা এক্সপেকটেশন থাকতো যে এও সেরমভাবেই করবে বা এও সেই লেভেলটা ম্যাচ সেটাই। করবে। সো সেটা একটা বড় টাস্ক ছিল। কিন্তু আবার এইটাও আমার একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট যে গল্পের সূত্রে শেষের দিকে যখন জোনাকিকে মেরে দেওয়া হলো আর কি, হুম আম, তখন দর্শকের আবার কমপ্লিটলি, মানে যারা লিখতো যে ভালো না বা এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, তারাই বলতো যে জোনাকি বা পারিজাত না করলে আমরা দেখবো না। তো এটাও একটা অ্যাচিভমেন্ট। বা প্রচুর প্রচুর মানে আমি তখন ফোনের ইন্টারনেটটা অন করতে পারতাম না, এত মেসেজেস, এত ইনস্টাগ্রাম নোটিফিকেশনস। শুধু আমাকে নয়, আমার বাবা মাকে, আমার কো অ্যাক্টার্সদেরকে, সবাইকে বলতো যে পারিজাত কবে ফিরবে, পারিজাত কবে ফিরবে। তো মানে টেলিভিশন তোমাকে এটাও দেয়, আবার একটা বিশাল বড় রেসপন্সিবিলিটিও দেয়। তো তোমাকে মানে সব দিক দিয়ে তোমাকে টেলিভিশন তৈরি করে দেয়। তো অবশ্যই আমি টেলিভিশন আবার জয়েন করব হয়তো, কিন্তু অনলি ওয়েন আই উইল ফিল যে আই এম রেডি ফর দ্যাট। মানে যখন আমার মনে হবে যে অত বড় রেসপন্সিবিলিটিটা যখন আমি আবার নিতে পারবো, তখনই তখন ফিরবে। তখনই ফেরা উচিত বলে আমার মনে হয়। এবং আমার মনে হয় এটা সবার ভাবা দরকার, কারণ মানে তোমাকে একটা মানে তুমি সবার মানে মানে তুমি লাইমলাইটে আসছো, হুম। কিন্তু পিছনে প্রচুর 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 ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, ঠিক। প্রচুর লোকজনের সময়ের ইনভেস্টমেন্ট, বুদ্ধির ইনভেস্টমেন্ট, টাকা পয়সার ইনভেস্টমেন্ট। তো ইউ ক্যানট জাস্ট প্লে উইথ ইট। ইটস মানে ইটস নট আ প্লে গ্রাউন্ড, ইটস আ সেট। চাইল্ড আর্টিস্ট অনেকেই আছে। তো অনেকেই আবার কি হয় যে তারা কিন্তু বড় হয়ে গেলে কিন্তু মানে সেই জায়গায় যায় না। আমরা অনেক আর্টিস্টকেই দেখি যারা মাস্টার হুম, ছোটবেলায়। কিন্তু তুমিও কিন্তু সেই ছোটবেলার আর্টিস্ট থেকে এখন বড় হয়েছো, এখনো কাজ জাস্ট করছো। অ্যাডাল্ট, তো চাইল্ডই ছিলাম এতদিন। তো সেক্ষেত্রে সেই জায়গাটা আর এখনকার জায়গাটা দুটোই একটা তফাৎ রয়েছে, ডিফারেন্ট। হুম তো তোমার কি মনে হয় যে এই জায়গাটা ধরে রাখতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হবে লাইফের সাথে, বাবা মার একটা স্যাক্রিফাইস, সেটা কি বলবে? হুম হুম বাংলা বাজার ঘুরে আসা হয় না, বলে না যে বাবা মারা, যে বাংলা বাজারটা ঘুরে আয় একবার। এখন চলছে ওইটা। তো কারণ যখন ছোট ছিলাম, যখন আরশিনগর করেছি বা ক্ষত বা মহানায়ক যখন করেছি, তখন একটা বাবেলের মধ্যে ছিলাম আমি।
a bubble made of care, a bubble made of love, affection. পড়াশোনায় ক্ষতি হয়? অবশ্যই, মানে আমি ক্লাস 12 দিয়েছি মিত্তির বাড়ি করতে করতে। হুম। ছোটবেলায় অতটা ক্ষতি হতো না, কারণ ফিল্মস আর টেলিভিশনের মধ্যে শুটিং এর যেহেতু একটা পার্থক্য আছে, কারণ তখন আমি বছরে একটা ছবি করতাম, 5-6 দিনের শুটিং, ওটা ম্যানেজ হয়ে যেত। মানে ক্ষত আরশিনগর করার সময় খুব একটা ইয়ে হয়েছে বলে বলবো না। তো কিন্তু মিত্তির বাড়ি করার সময় বা ইন্দুবালা করার সময়, বোর্ড এক্সাম ছিল। ইন্দুবালা থেকে অ্যাকচুয়ালি মানে প্রপার, মানে ওই ফেস হওয়া আর কি যেটা বলে, কারণ ইন্দুবালার পরেই আমি হালুম করি, যেটা এখন রিলিজ করছে কবে রিলিজ করছে এটা? ফেব্রুয়ারিতে মোস্ট প্রবাবলি। ওটা কিফ মানে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তো স্ক্রিনড হলো, বেঙ্গালি প্যানোরামার সেকশনে, সেটা ফেব্রুয়ারিতে রিলিজ করবে। ওটা নিয়েও একটু চিন্তিত, চিন্তিত নয়, ভালোই হবে যা হবে। তো কি যেন বলছিলাম, হ্যাঁ যেটা তোমার মানে দুটো ব্যালেন্সিং লাইফ ধরো। হ্যাঁ, তো বা- তো মিত্তির বাড়ি যখন করতাম, মানে ইন্দুবালা যখন করতাম, তখন আমার ক্লাস 10 বোর্ডস। পড়াশোনায় ইম্প্যাক্ট করে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণই ইম্প্যাক্ট করে। অ্যাকচুয়ালি কি বলো তো বিষয়টা, মানে ইফ ইউ লাভ সামথিং, হুম। তুমি যদি জেনুইনলি কিছু ভালোবাসো, তাহলে না ওই স্যাক্রিফাইস বলবো না, স্যাক্রিফাইস ইজ মানে অনেক খারাপ, মানে খারাপ বলবো না, মানে ওই ওই ব্যালেন্সিংটা করাটা না তোমার এমনিই চলে আসবে। কারণ আমার যখন মনে হয় যে এখন আমি ফ্রি আছি, কিন্তু এক মাস পর থেকে বা এক মাস পর থেকে আমার কিছু একটা অ্যাসাইনমেন্ট ঢুকতে পারে, তো আমি অলরেডি আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব। বা আমি কাজের মধ্যে থাকলে, মানে শুটিংয়ের মধ্যে থাকলে, বা আমি যখন মানে অভিনয়ের কাজের ক্ষেত্রে কথাটা বলছি, তখন থাকলে আমার এমনিই মনে হয় যে আমি একটু সিলেবাসের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাই। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, মানে আমার আমার বাবা মা বা যারা আমাকে গাইড করেন, তারা প্রত্যেকেই বলেন যে সিলেবাসের পড়াশোনা বা ক্লাস 10, 11, 12, কলেজ, এগুলো তো থাকবেই, কিন্তু তুমি মানুষ হিসাবে কতটা বড় হচ্ছ, তুমি ওভারঅল নলেজটা কতটা গেইন করছো, তুমি বই কতটা পড়ছো, তুমি লিটারেচার কতটা পড়ছো, কারণ তুমি অলরেডি চুজ করে নিয়েইছো যে এটাই তোমার ক্যারিয়ার। হুম। তো ইফ ইউ হ্যাভ টু প্লে আ ক্যারেক্টার, সবার প্রথমে ইউ হ্যাভ টু রিড অ্যান্ড লার্ন লিটারেচার। তো তুমি যদি ভালো গল্পই না পড়ো, ভালো চরিত্রই না অবজার্ভ করার ক্ষমতা রাখো, তাহলে তুমি তোমার স্ক্রিপ্টের চরিত্রকে অবজার্ভ করে তুমি অভিনয় করবে কি করে? অনেক হার্ডওয়ার্ক লাগে না তো একটা কোনো চরিত্র করতে গিয়ে? অ্যাবসলিউটলি। তো 11-12 পড়াশোনা বা দুটোই কিন্তু ডিফারেন্ট, মানে একটা হ্যাঁ, স্কুল লাইফে পড়াশোনা, একটা কলেজের একটা। ডিফারেন্ট বলতে কি, ওখানে তোমাকে মার্কস স্কোর করতে হবে। তো মানে আমি যখন মিত্তির বাড়ি করতে করতে 12 দিচ্ছিলাম, তখন আমি মাকে বলছিলাম, বাবাকে ওরম বলতে পারি না, তাহলে খুব মানে বাড়ি থেকে বার করে দেবে, কারণ বাবা প্রথমেই বলেছিল যে মিত্তির বাড়ি করছো মানে সিরিয়ালটাতে হ্যাঁ বলে এসছো বলো। কারণ আমি যখন মিটিংয়ে যাই, তখন বাবা বলে যে একটা বেসিক তো আইডিয়া নিয়ে যাওয়া হয় যে কি করা হবে। তো আমরা ডিসাইড করেছিলাম যে ঠিক আছে, আমি দেখবো আর কি, গল্পটা শুনি কি হয়, তারপর ঠিক করবো। তো বুম্বা আঙ্কেলের বুম্বা আঙ্কেল, হ্যাঁ, বুম্বা প্রোডাকশন। আঙ্কেল বলেছিল, বুম্বা আঙ্কেল তারপর ফোন করেছিল। তো আম, আমি যাই, নিয়ে গল্প টল্প শুনে আমার মনে হয় যে বাবার দিকে এরম ভাবে তাকাই, বললো যে নিয়ে ওখানে আমাদের যে ক্রিয়েটিভ ডাইরেক্টর উনি বসেছিলেন, আর বাবাই দিকটা বসেছিল, বাবার দিকে এরম ভাবে তাকাই, হ্যাঁ আমি করবো। বাবা না বাবা 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 পাগল হয়ে গেছে। আমি ওখানে বলে এসেছি যে ঠিক আছে আমি ভেবে দেখবো, বা আমি নাও করতে পারি। আর বাবা ওখানে মানে এরম মানে নখ খুঁটছে, দাঁড়িয়ে পড়ছে, বসে পড়ছে, বাবা বলছে যে ওর মানে ক্রিয়েটিভ ডাইরেক্টরের সামনে তো ওরম ভাবে বলতেও পারছে না হুম। যে তুমি এটা মানে এত বড় ডিসিশনটা নিচ্ছ, মানে তুমি জানো তো, মানে একটা এক 1-1.5 বছরের রেসপন্সিবিলিটি দরকার। রেসপন্সিবিলিটি, একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি, খেলতে পারো না তুমি এসব নিয়ে। তো আমি তখন বললাম যে না না আমি পারবো, আমি ঠিক পারবো। আমার বাবা বলছে ক্লাস 12টা আছে, কিন্তু ক্লাস 12টা আছে এখানে কোনোই মারছে। আমি বললাম যে না আমি ঠিক পারবো, ক্লাস 12 আছে তো কি হয়েছে, আমি পড়াশোনা করবো, সেটে বই নিয়ে যাব। নিয়ে যেতাম বই, শুটিং করতে করতে। আর তখন কি বলতো, মানে টেলিভিশন তো ওরকম প্রপারলি টেলিভিশন তো আমি হুম কোনোদিনও হুম। করিনি। মহানায়ক করেছি ঠিক আছে, কিন্তু মহানায়ক ওয়াজ আ কমপ্লিটলি মানে ডিফারেন্ট। ডিফারেন্ট থিং।
তো মানে মিতির বাড়িতে আমাকে পাতার পর পাতা ডায়লগ দিয়ে দিত, হুম তো 3-4 পাতা টানা টানা ডায়লগ। হুম তো ওরম অত তার এখন যেমন কি মানে একটা মানে একটা টুসকি মারবো আমার মুখস্থ হয়ে যাবে, কিন্তু তখন তো মানে আমার তো মুখস্থই হতো না, মানে আমি বুঝতেই পারতাম না 3-4 পাতা টানা আমি কি করে বলবো। তো কাঁদতাম বসে বসে। সুজিতদা বলতো যে কাঁদছিস কেন, সুজিতদাকে তো জানোই, কাঁদছিস কেন, কাঁদলে কি তোর মুখস্থটা হয়ে যাবে, ঠিক করে পড়, আমি বাকিদের ক্লোজ গুলো নিচ্ছি, তুই ঠিক করে পড় নিয়ে আমার সাথে বল, তো এক্ষুনি হয়ে যাবে। এবার আদ্রিত, আমার যিনি হিরো কো অ্যাক্টর। কো অ্যাক্টর, ও খুব হেল্প করতো। তো ও আমি আমার আমার আমি না বুঝতে পারতাম না যে আমি কি করব, মানে আমি মুখস্থ করব নাকি। আর অত বড় বড় আমার কো কো অ্যাক্টার্স, মানে অ্যাক্টরসরা ছিল। শঙ্কর দা, মানে অত বড় বড় লোকজন, সোনালি দি, অনুরাধা দি, হুম মানে অনুরাধা রায়, দুলাল দা। দুলাল লাহিড়ী, তাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করব নাকি ডায়লগটা মুখস্থ করে বলবো, নাকি ওনাদের কিউগুলো ঠিকঠাক করে দেবো, কারণ ওটাও একটা আমার মাথায় থাকতো যে ওনাদের যেন কোনো সমস্যা না সমস্যা হয়, না বা হয়। আমার যেন কিউটা আমি ভুল না দিই। তো মানে তখন পাগল হয়ে যেতাম। তখন আদ্রিত, সুচিত্রা বলতো যে প্রথম প্রথম এটা তো তোর প্রথম, ঠিক আছে তুই আস্তে আস্তে তৈরি হবি। তারপরে ওইরকম কমেন্টস সব কিছু নিয়ে আমি প্রতিদিন গিয়ে সেটে কাঁদতাম, আমি পারবো না, আমি চলে যাব এখান থেকে, আমি একদম পারবো না, এসব বলতাম। বাট তারপরে আস্তে আস্তে যখন আর তখন ক্লাস 12ও চলছে, তখন রাশের শুটিং চলছে, মানে আমি পুরো জম্বি হয়ে গেছিলাম, মানে তখন ঘুমোতাম না। আর ওটাও খুব এফেক্ট করে যে মানে সকালে 14 ঘন্টা শুটিং শুটিং করছি, করে বাড়ি গিয়ে ক্লাস 12-এর পড়াশোনা করছি, তারপর সানডে করে রাশের শুটিং করছি, মানে পাগলের মতন হয়ে পাগল গেছে। হয়ে গেছিলাম আমি তখন। তো তোমার সব থেকে বেস্ট মানে ফেভারিট ডিরেক্টর কে? সুজিত দা নাকি না দেবালয় দা? শুনি একটু। না না, সবাই আসলে সবাই কি বললে কি? বলতো, মানে দেখো ডিরেক্টর কি ভালো সেই মানে সেটা বাছার মানে কি বলবো, মানে এত বড় স্পর্ধা আমার নেই। কিন্তু মানে সবাই, আমি যেহেতু খুব ছোট, এখন তো খুবই ছোট আমি। এখনো ছোটই হ্যাঁ, আছে। আমার জাস্ট অ্যাডাল্ট। তো তাদের সাথে আমি যখন কাজ করি, মানে মানে দেবালয়দার সাথে আমি যখন শুটিং করি তখন আমার 14-15 বছর বয়স। সুজিতদার সাথে যখন মিত্তির বাড়ি শুরু করি তখন আমার 17 বছর বয়স, করতে করতে 18 হলাম, সেটা আলাদা ব্যাপার। তো সবাই আমাকে মেয়ের মতো ট্রিট করতো, এবং মানে আমি কাঁদলে আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত, বা টুকটাক যে ঝামেলাগুলো, বা আমাকে বলতো যে তুই এখন কিন্তু আর ইউ আর জাস্ট নট আ গার্ল, ইউ আর আ উমেন নাও, অ্যান্ড ইউ আর আ হিরোইন, টু বি ভেরি প্রেসাইজ। তো তোমাকে এই জিনিসগুলো করতে হবে, এগুলো এগুলো মেনটেন করতে হবে, প্রচুর অ্যাডভাইস দেয় এখনো। তো মানে আমার কোনো সমস্যা হলে মানে সুজিতদাকে ফোন করা, বা দেবালয়দাকে ফোন করা, বা মানে ধরো ক্যারিয়ারের ক্ষেত্রেও ধরো কোনো হুম। কাজের আমার আমি আমি খুব কনফিউজড, বাবাকে বলার পরেও আমার মনে হচ্ছে যে আই শুড, মানে ইন্ডাস্ট্রির যারা রেগুলার কাজ করছে তাদের তাদের থেকে কোনো অ্যাডভাইস নেব। কমল জেঠু, তারা প্রত্যেকেই আমাকে এখনো হেল্প করেন। আর তাদের কাজের দিক দিয়ে আমি কি করে, আমি তো সেটা মানে আমি চুনোপুটি। আচ্ছা, একটা মানে রিসেন্ট যখন তুমি যখন সিরিয়ালটা করতে তখন তোমার কো অ্যাক্টর আদ্রিতের সাথে কোনো একটা এরকম কোনো একটা ঘটনা বা কিছু যেটা আমরা দেখেছিলাম, তো এরকম কিছু ঘটনা ঘটেছিল মানে কো অ্যাক্টরকে নিয়ে কিছু কোনো ঘটনা? না, আদ্রিত ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, মানে ও অবশ্যই ভীষণ ভালো অভিনেতা, সেটা তো ওর দর্শকের রিয়াকশন দেখেই আমরা বুঝতে পারি। কিন্তু সব কিছু বাদ দিয়ে না, হি ইজ আ ওয়ান্ডারফুল সোল, হি হ্যাজ আ ওয়ান্ডারফুল হার্ট ইন হিমসেলফ। তো মানে হি ইজ ভেরি কাইন্ড, মানে আমার শুধু ও আমার মানে মানে হিরো বলে বলছি না, ও আমার খুব ভালো বন্ধু। মানে আমার কোনো সমস্যা হলে, মানে সেটা আহ, মানে ক্যারিয়ারের, মানে কাজের ক্ষেত্রে হোক বা পার্সোনাল লাইফে হোক, মানে এখনো মানে মানে শেষ হয়ে গেছে প্রায় 4-5 মাস হয়ে গেছে, এখনো আমাদের সেই সেম কানেকশনটা যোগাযোগটা আছে। আছে।
তো এবং ওর ওয়াইফ কৌশাম্বী, সোহেল মানে আমার মানে ধ্রুবর ভাই, যিনি যে করতো। তো এবং সবাই মানে আমাদের ওই মিত্তির বাড়ির টিমটা এখনো ইনট্যাক্ট আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও ইভেন আছে। মানে সাধারণত কি হয়, একটা প্রজেক্ট শেষ হয়ে যাওয়া মানে ডিলিট করে সেই দেয়। গ্রুপটাও ভেঙে যায়, সেই সম্পর্কগুলো মানে ফেড করে যায় আর কি, যেহেতু রেগুলার দেখা হচ্ছে না। তো সুজিতদা বলো, আদ্রিত বলো, তাদের সাথে ভীষণ ভীষণ মানে টাচউড, আই এম ভেরি লাকি যে আমি আমার ফার্স্ট সিরিয়ালেই ওদের মতো কো অ্যাক্টার্স বা ডিরেক্টর্স পেয়েছি। আচ্ছা, 3টে কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে, বাবা মা মায়ের মধ্যে কাকে বেশি সব থেকে ভালোবাসো? দুজনকেই ভালোবাসি। এটা এই প্রশ্নটা হচ্ছে ডান হাত না বাঁ হাত। মানে মা ইজ মা হচ্ছে আমার বন্ধু, আর বাবা হচ্ছে আমার গার্জেন। মানে ইফ আই হ্যাভ টু ডিস্টিংগুইশ, তো মায়ের ব্যাপারটা হচ্ছে মানে আমার যদি কাউকে ভাল লাগে, আমার আমার দাদা আছে, ও ব্যাঙ্গালোরে থাকে। তো আমি দাদাকে ফোন করলাম প্রথমে, দাদা একটা অ্যাডভাইস দিল। তারপর আমি আদ্রিতকে ফোন করলাম, আর আদ্রিত আমাকে একটা অ্যাডভাইস দিল। তারপরে লাস্ট ফাইনাল স্টেজটা হচ্ছে মা। বাবা! হুম। তো বা লাইফে এমন এখন এমন অনেক সময়ও হয়েছে যে এমন অনেক সিক্রেট কথা, দেখো সব কিছু তো আর বাবাকে বলা যায় না খুব স্বাভাবিকভাবেই। তো মা থাকে সবসময়, দাদাও এখন থাকে না। তো মাকে বলি, মা এ করে। মা ইজ অ্যাবসলিউটলি আ ফ্রেন্ড অফ মাইন। মানে মা তো মা, চুলের মুঠি ধরেও মানে ভীষণ মারে কারণ কিছু বদমাইশি করলে, আহ, কিন্তু মা বন্ধু। তো লাইফে প্রেম এসেছে? না না, অত তার মানে এখনো অত সিঙ্গেল ক্ষমতা আমার রয়েছে। এখনো তৈরি হয়নি। তার মানে এখনো যারা শুনছো, ও কিন্তু এখনো সিঙ্গেল আছে। আমার মা যদি এখানে থাকতো না, আমার মা বলতো অত অকাত নেই ওর, প্রেম করার একটা বেসিক যোগ্যতা লাগে। আর সব থেকে কি করতে ভালোবাসে, অ্যাপার্ট ফ্রম দ্য বাসন মাজা? সব থেকে বলতে গেলে অভিনয় করতেই পছন্দ, মানে ভালো লাগে আর কি। তারপরে নাচ। আমার আবার মানে আমার না এক এক সময় এক এক রকমের মানে ভূত চাপে মাথায়। আমি কিছুদিন ধরেই ভায়োলিন শিখতে ইচ্ছা করছে। তো আমি ছোটবেলা থেকে ভরতনাট্যম শিখে বড় হয়েছি। তো ভরতনাট্যম পুরো এন্টায়ার কোর্স যেটা হয় 8 ইয়ার, 8 পুরো ইয়েটা শেষ করার পর আমার মনে হলো আই হ্যাভ টু লার্ন কন্টেম্পোরারি টু ব্যালেন্স বোথ ক্লাসিক্যাল অ্যান্ড ইয়ে। তো কন্টেম্পোরারি শিখলাম সুদর্শনদার কাছে, পারমিতাদির কাছে। তো তারপরে আমার মনে হলো যে গানটা আমি খুব কাঁচা। তো আর আমার মা বাবা ততটা, আর আমার দাদা তো মানে আমার জানি না ওর মধ্যে কি কাজ করে। ও বাঁশি বাজাতে পারে, এবং শুধু বাঁশি বাজাতেই পারে না, ও বাঁশিটাকে মানে বাঁশ দিয়ে বানায়। তো ও নিফট নিফট বেঙ্গালুরুতে পড়ছে, ও বাহ! তো প্রোডাক্ট ডিজাইনিংয়ে। তো অলরেডি ওর ওটা কাজই, মানে ওর প্রফেশনই। কিন্তু ও পড়তে পড়তেই ও বাঁশিটাকে বানায় এবং ও বাঁশি বাজায়, অসাধারণ বাঁশি বাজায়। ও পিয়ানো বাজাতে পারে, ও গিটার বাজাতে পারে, ও গান গাইতে পারে, ও একটা ছোট্ট জায়গায় অভিনয়ও করেছিল। তো আমি জাস্ট বুঝতে পারি না ওর মধ্যে কি আছে। মাল্টি ট্যালেন্ট। মাল্টি এটা ট্যালেন্টেড। কিন্তু গুণটা কিন্তু বাবা মার থেকেই এসেছে, কারণ বাবা রাইট। মা এতটাই গুণী মানুষজন, সেখান থেকেই কিন্তু এই সেটা ঠিক, একদমই জিনিসগুলো ঠিক। এসেছে। আমার মা না এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। মানে 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 দেখো, কেউ কেউ মাথা দিয়ে খাটে, কেউ কেউ শরীর দিয়ে খাটে, আর কেউ কেউ মাথা শরীর দুটো দিয়ে খাটে। তো আমার মা যে পরিমাণ মানে পরিশ্রমী, সেই পরিমাণ বুদ্ধিমতী। মানে মায়ের সম্পর্কে আহ, কি বলবো, আর কি বলার যায়, মা তো মাই হয়। তো আমার কিছুদিন ধরে আমি তো নাচ ফাচ শেখার পর আমার মনে হলো যে মা তুমি এত ভালো গান গাও, দাদা এত ভালো গান গায়, আমি একদম বাজে গান গাইতে পারি, মানে আমি গান গাইতে পারি না, আমাকে তুমি গান শেখাও। তো সেই গান শিখলাম, মানে শিখলাম মানে কি, শিখছো? শিখছি আর কি। এবার আমার গলায় একদমই সুর নেই, যেটাতে আমার মা ভীষণই বিরক্ত হয় এক এক সময়, যে এতটাই শেখানোর পরে তাও বেসুরো গাইছি। কিন্তু কিছুটা শিখেছি। এবার তারপরে আমার এখন ভায়োলিন শিখতে ইচ্ছা করছে। তো বাবা বলছে শেখ। দেবুদাকে ফোন করেছি, ফোন করে বলছে আমার ভায়োলিন শিখতে ইচ্ছে করেছে। দেবজ্যোতি মিশ্র বলছে শেখ।
oh my god, I'm lucky enough to have your call. দেবদাকে তো চেনোই। তো এইরাম মানে আহ, ওই যেটা বলছিলাম বাংলা বাজার, তো মানে সব সময় এত ভালোবাসা, এত কেয়ার, এত ফেকশন, এত রেসপেক্ট, সব কিছুর মধ্যে আই ওয়াজ লিভিং ইন আ বাবল। তো তারপরে একটু যখন বড় হলাম, স্পেশালি when I joined মিত্তির বাড়ি, and when I was getting the reaction from the audience, মানে খারাপের থেকেও না আমার মনে হলো যে I have to win this, and I'm still in the process of winning it. এটাই। কিন্তু আজকে আমার এপিসোড শেষ করতে হবে। ওর জন্য একটা গিফট আছে, এটা বাবা, ওকে দিচ্ছি, এটা জাস্ট নিয়ে নাও। থ্যাংক ইউ। কাল যাই থেকে হোক, আমি শুধু গিফট পেয়েই যাচ্ছি। wow, আর গিফটের ক্ষেত্রে মানে মিত্তির বাড়িতে খুব মানে যেরম মানে কেন আমি বারবার বলছি যে আমি এত কিছু শিখেছি, সেটা হচ্ছে আমাদের খুব অদ্ভুত একটা জায়গায় শুটিং হতো, দাসানি 2, তুমি হয়তো হুম, চিনবে, বোড়ালে। আমার বাড়ি থেকে অনেকটা দূর আহ, তোমার স্টুডিওটা। তো এবং ওখানে সকালবেলায় যেতাম ওই সাত সকালে, মানে ধরো 7:30, 6টা 8টা, 7টার সময় কল টাইম। হ্যাঁ 9টা, তাও ধরো আমাদের আরেকটু পরে থাকতো, 8টা 9টার আগে খুব একটা দিত না। তো তখন আমি দেখতাম যে মানুষজন দূর দূরান্ত থেকে, কেউ কেউ বাংলাদেশ থেকে এসেছে, কেউ কেউ মেদিনীপুর, পুরুলিয়া, এই সব জায়গা থেকে, মানে কলকাতা থেকে তো আসতে, একজন বম্বে থেকে আসতেন আমার জন্মদিনের দিন। আম, এবং মানে আদ্রিতেরও ইভেন তিনি এসে, মানে তিনি বম্বে থেকে এসে কেক কেটে আমাকে প্রচুর গিফট ফিফট দিয়ে তিনি আবার সেই রাত্রির বেলায় চলে গেলেন। মানে আমি না, আই ওয়াজ অশাক যে এত ভালোবাসা কি করে একটা মানুষ দিতে পারে আরেকটা মানুষকে। মানে আমাদের এটাই একটা প্রাপ্তি, এটা একদমই একটা তাই। ভালো এবং লাগার শুধু জায়গা। প্রাপ্তি নয়, এটা একটা বড় শিক্ষার জায়গাও, যে মানে আমাদের 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এত হেট্রেড, এত মানে মানে এত খারাপের মধ্যেও যে ভালো জিনিসগুলো হুম, আছে। এবং বড়দের থেকে মানে যেমন মানে অনেক মানে বলে না যে মানে ভালোবাসা বা অ্যাফেকশন কি, আমি বলবো এইগুলোই, জাস্ট স্মল লিটল থিংস। এগুলো স্মল নয় যদিও, মানে অত দূর দূর থেকে এসে এতটা সময় দেওয়া, মানে আমি ভাবি যে কি করে, মানে কি পরিমাণ ভালোবাসা থাকলে এটা হতে পারে। সেটাই। তো তুমি কিছু অডিয়েন্সকে বলো, এবং আজকের এপিসোডে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। অ্যান্ড পডকাস্ট এমন একটা বিষয় যে খুব রিসেন্টলি এটা বেশি গ্রো করেছে। হুম আগে এই বিষয় মানে পডকাস্ট, মানে দেখো পডকাস্ট বরাবর ছিল রেডিওর মাধ্যমে হুম 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 বা ইয়েতে তো ছিলই। এবং সেটা মানে ছোটবেলায় রেডিও খুব শুনতাম, আমার ঠাকুরদা দাদান খুব শুনতো রেডিও। তো কিন্তু এখন পডকাস্ট মাধ্যম যেটা যেটা ভিডিওগ্রাফটও হয়, রিসেন্টলি খুব গ্রো করেছে এবং আমি খুব শুনি, আমি আমার বাবা খুব শুনতে পছন্দ করি। তো সেইটা তুমি যখন বললে যে ইউ আর ডুইং আ পডকাস্ট এন্ড ইটস এ নিউ চ্যানেল, আমি বললাম যে ঠিক আছে, আইল ডু ইট, আইল ট্রাই আ নিউ থিং। আমি সিরিয়াল করেছি, আমি ওয়েব সিরিজ করেছি, আমি সিনেমা করেছি, why not do a podcast? তো খুব ভালো এক্সপিরিয়েন্স। আর আমার মনে হয় যে এত, আর আমি আমি তোমাকেও বলবো যে শুধু মানে একজন নিউরোলজিস্ট যেমন আসছেন, আহ, তারপরে একজন ফেমিনিস্ট যেমন আসছেন, প্রডিউসার্স, আরও নানান স্টান্টম্যান। তো দিস ইজ আ মিডিয়াম ফ্রম ওয়্যার উই ক্যান লার্ন গুড অ্যাডভাইস ফ্রম দেম এজ ওয়েল। কারেক্ট। তো এটা যেহেতু ভিডিওগ্রাফট করে ইউটিউব বা নানান প্ল্যাটফর্মসেও মানে পোস্ট পোস্ট করা করা হবে। হচ্ছে, হুম তো এটা আমাদের জন্যও খুব ভালো, বা সাধারণ মানুষজনদের জন্যও, মানে যারা আম, এই জগৎটার সাথে এতটাও ইয়ে নয়, তারাও জানতে পারছে যে এই জগৎ, মানে জগৎ বলবো না, যে নিউরোলজিস্টের, মানে আমারও তো হুম ইচ্ছা করে যে তাদের জীবনটা কেমন বা হুম তারা কি কি ফেস করেছে। একদমই তাই। বা স্টান্টম্যান, একটা স্টান্ট মানে কি ইন্টারেস্টিং বলো পুরো বিষয়গুলো। তো এগুলো তারাও তো জানা জীবনের তো ঝুঁকি নিয়েই তো মানে একটা কাজ করছে এরকম। অ্যাবসলিউটলি। তো তাদের এক্সপিরিয়েন্সগুলো, কারণ আমি আমি খুবই ছোট, আই ক্যান বেয়ারলি শেয়ার এক্সপিরিয়েন্স।
দ্যাট আই হ্যাভ ফেসড। তো তাদের তাদের কথাবার্তা শোনাটাই ইজ এ ব্লেসিং ফর আস। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ টু ইউ এজ ওয়েল।